প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ঢাকা ডুয়েট অ্যাডমিশন কোচিংয়ের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় সবাই দেখতে পাচ্ছ, জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। তো আজকে আমার নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো জটিল সংখ্যা বা রাশিমালা জানতে হলে আমাদেরকে একটা জটিল সংখ্যা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যে কীভাবে এটার উৎপত্তি হয়। তো আমরা সকলেই জানি যে ধনাত্মক কোনো সংখ্যার বর্গমূল করলে সেটা অবশ্যই কোনো বাস্তব সংখ্যা হয়। যেমন আমি যদি 4কে বর্গমূল করি সেক্ষেত্রে এটা হবে 2, আর আমরা সকলেই জানি যে 2 একটা বাস্তব সংখ্যা। কিন্তু আমরা যদি ঋণাত্মক কোনো সংখ্যার বর্গমূল করি সেক্ষেত্রে আমরা কিন্তু এটা অ্যান্সার পাবো না। যেমন আমি যদি -2 এটার বর্গমূল করি সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো অ্যান্সার জানি না, কারণ আমরা সকলেই জানি যে রুটের ভিতরে যদি কখনো নেগেটিভ কোনো সংখ্যা আসে, রুটের ভিতরে যদি কখনো নেগেটিভ সংখ্যা আসে সেটা আমরা কখনোই বর্গমূল করতে পারি না। তো এক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা ক্যালকুলেটর সাহায্য নিতে পারি। তো তুমি যদি ক্যালকুলেটর এটা চাপো যে √/-2, সেক্ষেত্রে ক্যালকুলেটর কিন্তু এটাকে ইরর দেখাবে। কারণ হচ্ছে আমাদের ক্যালকুলেটর বেসিক্যালি নর্মাল মোডে থাকে। এটা যখন তুমি কমপ্লেক্স মোডে করবে সেক্ষেত্রে এটা হয়তো অ্যান্সার দেখাবে, কিন্তু আদারওয়াইজ এটাকে ইরর দেখাবে। তো এই সমস্যার সমাধান করার লক্ষ্যে একটা সময় বিজ্ঞানীরা তারা অনুধাবন করতে পারেন যে না, জটিল সংখ্যা বলতে একটা টার্ম, এটা আমাদের ম্যাথমেটিক্স অ্যাড করা দরকার। সেই অনুযায়ী আমাদের জটিল সংখ্যাটা আমাদের ম্যাথমেটিক্স অ্যাড করা হয়। তো আমি যদি তোমাদেরকে এখন একটা জিনিস দেই, একটা ইকুয়েশন দিই, যদি সলভ করতে বলি, তাহলে তোমরা যদি এরকম একটা ইকুয়েশন দিলাম, সাপোজ আমি x² = -2 একটা ইকুয়েশন দিলাম, আমি এখান থেকে বললাম যে এখান থেকে তোমরা x-এর ভ্যালুটা বাহির করো। তাহলে আমরা বাহির করি, দেখি কী আসে। তো এখান থেকে x আসে √/-2। তো সেম একই অবস্থা, x-এর ভ্যালু আসতেছে √/-2, আর আমরা জানি রুটের ভিতরে মাইনাস থাকলে সেটা সলভ করা যায় না। তো এই সমস্যাটা সমাধানের লক্ষ্যেই বিজ্ঞানীরা জটিল সংখ্যা আবিষ্কার করেন। আর এটা সহজ একটা সমাধান হচ্ছে x² = -1, সুতরাং x √/-1। এইখান থেকে আমাদের জটিল সংখ্যার উৎপত্তি। তো x √/-1 এটাকে তারা i হিসাবে চিহ্নিত করেন। তো আইটাই হচ্ছে মূলত আমাদের জটিল সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। এটার ফুল নেম হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি আই থেকে এটার নাম আসছে আই। তো আমরা শিখলাম হচ্ছে জটিল সংখ্যার ক্ষেত্রে i = √/-1। এইখান থেকে তারা হচ্ছে একটা সমাধানে আসে যে জটিল সংখ্যা বলতে কোনো একটা জগৎ আছে যেখানে সবগুলো সংখ্যা হচ্ছে বাস্তব কাল্পনিক। তো আমরা জানলাম i = √/-1। তো এর বিভিন্ন ধরনের টার্ম থাকতে পারে, যেমন i = যদি -1 হয়, i² কী হবে, i² হবে -1। আবার যদি আমি i³ করি সেক্ষেত্রে কি হবে, i³ করলে যেটা হবে i² সমান আমরা কী জানছি আগে, -1। তো আমরা -1 লিখলাম, ইন্টু থাকলো আমার i, দুইটা গুণ করলে কি হয়, -i। তার মানে i³ আসতেছে আমার -i। আবার যদি আমি i⁴ করি সেক্ষেত্রে কী আসবে আমার, i² সমান আমরা কী জানি, -1। -1 সাথে যদি -1 আমরা মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আসবে 1। তো আমরা বেসিক কয়েকটা পাওয়ার বাইর করলাম। যেমন i = আমরা কী পাইছি আগে, √/-1, i² কী পাইলাম, -1, i³ কী পাইছি আমরা, -i, এবং i⁴ = 1। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আয়ের পাওয়ার। এখন যদি আমরা আয়ের আরও বড় পাওয়ার দিই সেক্ষেত্রে আমরা কী করবো, সাপোজ তোমাদের পরীক্ষায় MCQ আসলো যে এরকম যে i⁻, ⁻20 বলে এটার মান কত, সেক্ষেত্রে আমরা কী করব। তো এইটা বাইরে করার কয়েকটা টেকনিক আছে, আমরা বিভিন্ন ধরনের টেকনিক শিখবো। তো আমি তোমাদেরকে আজকে একটা টেকনিক শিখাই দিব, এটা যদি তোমরা ক্যাপচার করতে পারো তো মোটামুটি তোমরা সব ধরনের আয়ের পাওয়ারটা বাইর করতে পারবা। আমরা যদি এখন i⁻20 এর মান বাইর করতে চাই সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমরা অনেকগুলো পন্থা জানি। তো আমরা i⁴ এইটার সাপেক্ষে সবগুলো বাইর করতে চেষ্টা করব। তো আমরা দেখো এখানে জানি আয়ের পাওয়ার দেওয়া আছে কত, 20, তাই না। তো 20কে আমরা যদি ভাগ করি, এই পাশে 20কে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কী আসবে আমার, 4 × 5 = 20।
তার মানে আলটিমেটলি আমার কোনো ভাগশেষ নাই। যদি ভাগশেষ না থাকে তার মানে আমার এটা কি করতেছে, আমার 4 গণিতকে এটা পড়তেছে, তাই না? তো ভাগশেষ না থাকলে সেটা আমার i⁴ হিসেবে কাজ করবে। তো আমরা জানি i⁴ = 1, সেক্ষেত্রে i⁻20 এটা হবে আমার 1। তো আমাদের আয়ের পাওয়ার যতই দিক, আমাদের যে কোনো পাওয়ারের দিক, সেটা বাইর করার জন্য আমাদের সবথেকে সহজ পন্থা হচ্ছে আমাদের আয়ের পাওয়ারকে, আমাদের আয়ের যে পাওয়ার দেওয়া থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষ অনুযায়ী আমরা হচ্ছে আয়ের এখান থেকে পাওয়ারে বসাই দিব। তো ভাগশেষ আমরা সবাই জানি ভাগশেষ কীভাবে বের করতে হয়। তো কোন ভাগশেষ কী থাকলে কী হবে সেই সম্পর্কে তোমাদের জানানো হবে। আমি এখন লিখে দেবো এখানে, তোমরা এটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো। তো আয়ের পাওয়ার আমরা কীভাবে বের করবো সেটা এখানে লিখে দিচ্ছি। আয়ের পাওয়ার যদি আমরা আয়ের পাওয়ারকে 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ তো একটা আসবে। তো ভাগশেষ যদি 1 হয় সেক্ষেত্রে আমরা সেটাকে লিখবো সেটা = i। ভাগশেষ যদি 2 হয় সেক্ষেত্রে সেটা হবে -1। ভাগশেষ 3 হলে সেটা হবে -i। আর যদি কোনো ভাগশেষ না থাকে, মানে যদি টোটালটা ভাগ চলে যায়, তার মানে আমাদের ভাগশেষ হবে 0 হলে সেক্ষেত্রে সেটার মান হবে 1। তো চলো আমরা দেখি কীভাবে ভাগশেষ থেকে আয়ের মান বাইর করতে হয়। তো আমরা এখানে 2টা উদাহরণ নিয়েছি। একটা হচ্ছে i⁻232। তো এটাকে যদি আমরা এটার মান বাইর করতে চাই সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আয়ের পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পরে ভাগশেষ কী আসবে এটার উপর ডিপেন্ড করবে আমার এটার মানটা কী হবে, তাই না? তো 232কে আমরা 4 দিয়ে ভাগ করবো। তো আমরা যদি ক্যালকুলেটারে 232কে 4 দিয়ে ভাগ করি, এরকম 232কে যদি ক্যালকুলেটারে ভাগ করো তোমরা অবশ্যই দেখবা যে এটার মান আসবে 58। কোনো ভাগশেষ নেই। তো যেহেতু ভাগশেষ নেই তার মানে ভাগশেষ আমার 0। তো সেক্ষেত্রে আমার এটা মান হবে 1। তার মানে আমার i⁻232 সেটার মান হচ্ছে 1। তো পরবর্তী উদাহরণ আমরা যাই। পরবর্তী উদাহরণটা একটু বড়। এখানে দেখো লেন্দি একটা মান দেওয়া আছে উপরে, আয়ের পাওয়ারটা। তো এত বড় একটা পাওয়ার থাকলে সেক্ষেত্রে আমরা কী করব? তো সেক্ষেত্রে আমাদের সলিউশন একটা, আমাদের ক্যালকুলেটর চাপতে হবে। ক্যালকুলেটর থেকে আমাদেরকে ভাগশেষটা বাইর করতে হবে। তো এটা তোমরা যদি ক্যালকুলেটর চাপো তাহলে এরকম আসবে। এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, ক্যালকুলেটর এটার মান দেবে হচ্ছে আমার এইটা। তো আমরা আর এই পাওয়ারটাই বড় একটা পাওয়ার, এই পাওয়ারকে যদি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটারে এই মানটা দিবে। তো আমরা এইখান থেকে কীভাবে ভাগশেষটা বাইর করবো, এটা একটা ওয়ে আছে। দেখো আমাদের দশমিকের পরে, এই দশমিকের পরে 0.75 ছিল, তাই না? দশমিকের পরে 0.75, এইখান থেকে আমাদের ভাগশেষটা বাইর করতে হবে। তো আমরা যেহেতু একে 4 দিয়ে ভাগ করছিলাম সেহেতু আমরা কী করবো, এই 0.75 এটাকে 4 দিয়ে গুণ করবো। তো এটাকে 4 দিয়ে গুণ করলে কী আসে দেখি আমরা, 0.75 × 4 3 আসে। তার মানে আমার এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসবে কত, 3। তো আমরা এখানে কী লিখছিলাম যে ভাগশেষ 3 হলে সেটার মান হবে -i। তার মানে আমার এইটার ভাগশেষ যেহেতু 3 সেহেতু আমার i⁻, এই সংখ্যাটা এটার মান হবে -i। 2 এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, কিন্তু যদি 2 এর সাথে একটা i আসে সেক্ষেত্রে এটা বাস্তব থাকবে না, এটা হয়ে যাবে আমার ইমাজিনারি নাম্বার বা হচ্ছে জটিল সংখ্যা। তো কখনো এরকম থাকতে পারে শুধু 2i থাকতে পারে, অথবা 3 + 2i থাকতে পারে, এরকম বিভিন্ন ধরনের থাকতে পারে প্রেজেন্টেশন। তো এই 3 + 2i বা এটাকে আমরা জেনারেল ফর্মেটে করি তাহলে এরকম আসবে a + bi। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এই যে ফর্মেট, এটাকে আমরা বলতেছি কমপ্লেক্স নাম্বার। এই ফর্মেটটাকে আমরা বলতেছি কমপ্লেক্স নাম্বার। এই ফর্মেটের ভিতরে দেখো আমাদের এই পোর্শনটা, এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ, আমি অংশ লিখে দিই এখানে। আর bi এই পার্টটা হচ্ছে অবাস্তব অংশ। তো এটা ছিল আমাদের কমপ্লেক্স নাম্বার a + bi। এই অংশটা হচ্ছে আমাদের বাস্তব অংশ এবং bi এই টোটাল অংশটা হচ্ছে আমার অবাস্তব সংখ্যা। তো আমরা এই কমপ্লেক্স নাম্বারকে এখন একটা আমাদের জিওমেট্রিক্যালি উপস্থাপন করে ট্রাই করব। তো জিওমেট্রিক্যাল আমরা এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই সেক্ষেত্রে এরকম আসবে। তো আমরা সবাই স্থানাঙ্ক সম্পর্কে আগে জেনেছি। তো স্থানাঙ্কর আমরা যে একটা কোঅর্ডিনেট সম্পর্কে সবাই পরিচিত আছি, এরকম একটা অ্যাক্সিস, একটা অ্যাক্সিস, এই যে দুটি অ্যাক্সিস হয়। তো আমরা এই অ্যাক্সিসকে আমরা আগে জানতাম এক্স অ্যাক্সিস। তো এখন কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এইটা হয়ে যাবে আমার বাস্তব অক্ষ, বাস্তব অক্ষ, আর এক্সটা হয়ে যাবে আমার অবাস্তব অক্ষ,
অবাস্তব অক্ষ। তো আমরা জানলাম এই বরাবর যে অ্যাক্সিসটা এটা হচ্ছে আমাদের বাস্তব অক্ষ, আর এটা বরাবর যে অ্যাক্সিসটা সেটা হচ্ছে আমার অবাস্তব অক্ষ। তো এটা হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বারকে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করা একটা ওয়ে। সাপোজ আমি এই উদাহরণে কাজ করি, আমাকে কেউ বললো 3 + 2i এইটার জিওমেট্রিক্যালি অবস্থান কোথায় হবে বা জ্যামিতিক অবস্থান কোথায় হবে, সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো? দেখো আমার যে এই বাস্তব অংশ কি 3, তো 3টা হচ্ছে আমার কি +3, তাই না? তো +3 যেহেতু, তো আমরা জানি এদিকে হচ্ছে প্লাস, এদিকে হচ্ছে মাইনাস, এদিকে প্লাস, এদিকে নিচের দিকে হচ্ছে মাইনাস। যেহেতু এটার মান হচ্ছে এই বাস্তব অংশের মান হচ্ছে +3, তার মানে সেটা অবশ্যই এদিকে যাবে, 3 ঘর যাবে, 1 2 3, তার মানে এইখানে আসতেছে এই 3 মানটা। এখন যদি আমি অবাস্তব অংশে যাই, সেক্ষেত্রে দেওয়া আছে আমার 2i, এখানে i দ্বারা সে মিন করতেছে এটা আমার অবাস্তব অক্ষ বরাবর যাবে। এটার মান হচ্ছে কত? +2 ঘর, এই যে +2, পজিটিভ মানে উপর দিকে কয় ঘর যাবে? 2 ঘর যাবে, 1 2, মানে এই পর্যন্ত। আলটিমেটলি বিষয়টা এরকম হবে যে আমার কমপ্লেক্স নাম্বারটা এই ঘরে এইভাবে একটা ভেক্টর চিহ্ন দ্বারা নির্দেশিত থাকবে, তার মানে এটার মান হবে 3 + 2i। তো এইটা হচ্ছে কোনো কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যালি কীভাবে দেখাইতে হবে তার একটা ওয়ে। তো 3 + 2i এটা হলো আমাদের কমপ্লেক্স নাম্বারের একটা ভেক্টর। তো এটার একজ্যাক্ট অবস্থান জানতে হলে আমাদেরকে দুইটা ভ্যালু জানতে হবে। তো দেখি আমরা সেই দুইটা ভ্যালু আমরা কীভাবে বাইর করতে পারি। তো যেহেতু এই 3 হচ্ছে আমার বাস্তব অংশ, তো এদিকে আমরা 3 ঘর যাব, +3, এদিকে 3 ঘরে গেলাম, আর এদিকে 2i +2, তার মানে অবাস্তব অংশ +2 ঘর যেতে হবে, 1 2 এতটুকু। আমরা যদি এতটুকু থেকে এখানে লাইন টানি, তাহলে আমার এইটা হচ্ছে 3 + 2i, এটার একজ্যাক্ট একটা অবস্থান, এটা হচ্ছে তার একটা একজ্যাক্ট অবস্থান। তো এই দূরত্বকে আমরা বলতেছি মডুলাস। কার মডুলাস? এটা হচ্ছে আমার এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস হচ্ছে আর এই অ্যাঙ্গেলটাকে বলতেছি আমরা আর্গুমেন্ট। এই আর্গুমেন্টটা অবশ্যই আমার এই অ্যাক্সিসের সাথে হইতে হবে। এই অ্যাক্সিস কিংবা অ্যাক্সিসের সাথে হইলে হবে না, এটা অবশ্যই এই অ্যাক্সিসের সাথে হইতে হবে। তো এখন আমরা আর্গুমেন্ট এবং মডুলাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো মডুলাসটা হচ্ছে, আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে মডুলাস পাবো আমরা, এইটা আমার এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, এইখানে একটা ত্রিভুজ হয়ে গেছে। তো এই ত্রিভুজের এই বাহুটা হচ্ছে এ, কারণ এই 3টা হচ্ছে আমার এ বরাবর যেহেতু, তো এটা হচ্ছে আমার বাস্তব অংশ এ, এইটা হবে বি। তো এটা আমরা যদি এই ত্রিভুজ থেকে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এই ত্রিভুজের এই অতিভুজটা হচ্ছে আমার মডুলাস, এই ত্রিভুজের অতিভুজটা হচ্ছে মডুলাস। সেহেতু আমরা এই ত্রিভুজ থেকে লিখতে পারি মডুলাস r = √a² + b²। যদি আমার কমপ্লেক্স নাম্বারের ফর্মটা এরকম হয় a + bi, ধরলাম আমি a + bi আমার কমপ্লেক্স নাম্বার ফর্মটা, সেহেতু এটার ক্ষেত্রে আমার মডুলাস সূত্র হবে r = √a² + b², এবং এটার আর্গুমেন্টের হবে আমার এই অ্যাঙ্গেলটা। তো আর্গুমেন্টের কয়েকটা নিয়ম আছে, তো সেটা হচ্ছে আমার ডিপেন্ড করবে আমার কারেন্টের উপরে, তার মানে হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বারের ফর্মটার উপরে। আমার কমপ্লেক্স নাম্বারের ফর্মটা যেটা হবে তার উপর ডিপেন্ড করে আমার আর্গুমেন্টটা হবে। তো কমপ্লেক্স নাম্বার ফর্ম বিভিন্ন রকম হতে পারে। যদি এরকম হয় a + bi, তো সেটা অবশ্যই ফার্স্ট কারেন্টে যাবে, কারণ এ হচ্ছে আমার পজিটিভ, তাহলে এই ঘরে থাকবে, এইদিকে কাজ করবে সে। আর +bi এটা অবশ্যই এই অ্যাক্সিসে কাজ করবে, তার মানে আমার কমপ্লেক্স নাম্বার ফর্মটা এই ফার্স্ট কারেন্টে থাকবে। সেমভাবে আমি যদি -a + bi লিখি, সেটা অবশ্যই সেকেন্ড কারেন্টে কাজ করবে। আবার যদি এরকম লিখি -a - bi, সেটা থার্ড কারেন্টে কাজ করবে। আবার যদি এরকম লিখি a - bi, সেটা আমার ফোর্থ কারেন্টে কাজ করবে। তো প্রত্যেকটা ফর্মের জন্য আলাদা আলাদা করে আমাকে আর্গুমেন্টের সূত্র মুখস্থ করতে হবে। তো এটা আমাদের গেল মডুলাসের সূত্র। এখন আমরা যদি আর্গুমেন্ট বাইর করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে একটা ট্রিক্স অবলম্বন করতে হবে, কারণ আর্গুমেন্ট মানে হচ্ছে একটা কোণ, অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলটা অবশ্যই আমার এই অ্যাক্সিসের সাপেক্ষে হইতে হবে। এই অ্যাক্সিস থেকে আমার আর্গুমেন্ট বাইর করতে হবে। এই অ্যাক্সিস থেকে সে এন্টি ক্লকওয়াইজ যেতে পারবে অথবা ক্লকওয়াইজ যেতে পারবে, তো এটা ডিপেন্ড করবে আমার নিজের উপরে। তো আমরা এটা বুঝবো কীভাবে যে আমার এটা ক্লক না ক্লক, এটা আমি বলবো অবশ্যই। তো প্রথমে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার যে ফর্মটা, সেই ফর্মটা কী। তো ফর্মটা মূলত এরকম, কমপ্লেক্স নাম্বার ফর্মটা এরকম হতে পারে, এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে, এরকম হতে পারে। 4 ধরনের কমপ্লেক্স নাম্বার ফর্ম হতে পারে। তো 4 ধরনের কমপ্লেক্স নাম্বারের জন্য 4টা ফর্মের জন্য 4টা সূত্র আসবে আমার আর্গুমেন্টের। তো আমরা প্রথমে এইটা নিয়ে আলোচনা করি। যদি আমার কমপ্লেক্স নাম্বার ফর্মটা এরকম আসে যে a + bi, সেক্ষেত্রে আমার আর্গুমেন্টের সূত্র কী হবে? সেক্ষেত্রে আমার আর্গুমেন্টের সূত্র হবে হচ্ছে এই এতটুকু অ্যাঙ্গেল, আমার আর্গুমেন্টটা এই এতটুকু হবে, এই অ্যাঙ্গেলটা কাজ করবে আমার। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার অবশ্যই এন্টি ক্লকওয়াইজ। এই অ্যাঙ্গেলটা এখান থেকে আমার যেহেতু নিতে হবে, এটা হবে আমার এন্টি ক্লকওয়াইজ।
তো আমি ইচ্ছা করলে এই অ্যাঙ্গেলটা আমি এইখান থেকে ঘোরায় এখান থেকে এই পর্যন্ত নিতে পারতাম, এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ, কিন্তু এই অ্যাঙ্গেলটা বড় হয়ে যেত। তো আমরা সবসময় চেষ্টা করবো অ্যাঙ্গেলটা ছোটো নেওয়ার জন্য। যেহেতু আমার এই অ্যাঙ্গেলটা ছোটো, আমরা এই অ্যাঙ্গেলটা নিচ্ছি, আমি ইচ্ছা করলে এখান থেকে ঘোরায় এতটুকু নিতে পারতাম, এটা হচ্ছে আমার বড় অ্যাঙ্গেল হইতো। তো আমরা সবসময় চেষ্টা করবো ছোটো অ্যাঙ্গেল নেওয়ার। বড় অ্যাঙ্গেল নিলেও অ্যান্সার হবে না এরকম না, বড় অ্যাঙ্গেল নিলে হবে। তবে টিচাররা সবসময় এটা প্রিফার করে যে পরীক্ষার খাতে ছোটো অ্যাঙ্গেল নেওয়ার জন্য। তো আমাদের কমপ্লেক্স নাম্বারের ফর্ম যদি এই কোয়াড্রেন্টে পড়ে, সেক্ষেত্রে আমাদের আর্গুমেন্টের সূত্র হবে এইটা। আমাদের যেহেতু অ্যাঙ্গেল এইটা, তো এখান থেকে সূত্র হবে আমার আর্গুমেন্ট ইকুয়ালস টু tan ইনভার্স পরম মান b/a। এখানে পরম মানটা সবাইকে অবশ্যই ইউজ করতে হবে, পরম মান ইউজ না করলে আমাকে অবশ্যই ভুল হবে। তো এটা হচ্ছে আমার যদি কমপ্লেক্স নাম্বারের ফর্মটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, সেক্ষেত্রে আমার আর্গুমেন্টের সূত্র হচ্ছে এইটা। এখন আমার কমপ্লেক্স নাম্বার ফর্ম যদি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, মানে হচ্ছে ফর্মটা যদি এরকম হয় যে -a + bi, সেক্ষেত্রে আমার আর্গুমেন্টের সূত্র কী হবে সেটা আমরা দেখব। তো আমি যেহেতু প্রথমে বলে নিয়েছিলাম যে আমাদের অ্যাঙ্গেলটা ছোটো নিতে হবে, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা যেহেতু এখান থেকে নিতে হবে, তো আমার এই অ্যাঙ্গেলটা ছোটো হয়। আমি যদি এখান থেকে এটা ঘোরায় নেই, সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা বড় হয়ে যায়। তো আমরা এই অ্যাঙ্গেলটা বাইর করব। তো অ্যাঙ্গেলটা বাইর করার সূত্র হচ্ছে এরকম, আর্গুমেন্ট ইকুয়াল টু, আর্গুমেন্টটা আমি মনে করি এইখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমার আর্গুমেন্ট। তো এইটা হবে আমার 180 মাইনাস tan ইনভার্স পরম মান b/a। এটা হচ্ছে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে যদি আমার কমপ্লেক্স নাম্বারের ভেক্টর চলে আসে, সেক্ষেত্রে আমার আর্গুমেন্টের সূত্র হবে এইটা। এখন আমার কমপ্লেক্স নাম্বারের ফর্ম যদি এরকম হয়, এই ফর্মেটে হয় যে -a - bi, তখন সেক্ষেত্রে আমার আর্গুমেন্টের সূত্র কী হবে সেটা লিখবো এখন। সেইটা হবে আমার 180 মাইনাস tan ইনভার্স পরম মান b/a। আর এই অ্যাঙ্গেলটা হবে আমার এইখান থেকে এইটা আমরা নেব, কারণ আমার অ্যাঙ্গেলটা ছোটো আসতেছে। আমি যদি এই দিক থেকে ঘোরায় নিয়ে আসি, সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা বড় হয়ে যায়, এই জন্য আমরা এই ছোটো অ্যাঙ্গেলটা নিব। আর যেহেতু আমরা এটা ক্লকওয়াইজ নিচ্ছি, সেহেতু এই টোটালটা অ্যাঙ্গেলের সামনে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এই মাইনাস চিহ্ন অবশ্যই দিতে হবে। তো এটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। আমার যদি কমপ্লেক্স নাম্বার থার্ড কোয়াড্রেন্টে পড়ে, সেক্ষেত্রে এটা আমার আর্গুমেন্টের সূত্র হবে। এখন আসি ফোর্থ কোয়াড্রেন্টে। যদি আমার কমপ্লেক্স নাম্বারের ফর্মটা এরকম আসে, এরকম হয় যে a - bi, সেক্ষেত্রে আমার আর্গুমেন্ট কী হবে? সেক্ষেত্রে আর্গুমেন্ট হবে আমার অ্যাঙ্গেলটা হবে। অ্যাঙ্গেলটা হওয়ার কারণ কি? কারণ অ্যাঙ্গেলটা ছোটো। আমি যদি এইখান থেকে ঘুরে নিয়ে আসি, তাহলে এটা হবে বড়। এই জন্য আমরা এই ক্লকওয়াইজ এই অ্যাঙ্গেলটা নেব। তো এইটা নিতে হলে আমার আর্গুমেন্টের সূত্র কী আসবে? আর্গুমেন্টের সূত্র আসবে আমার tan ইনভার্স পরম মান b/a। এবং যেহেতু এটা ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, সেহেতু সামনে একটা মাইনাস চিহ্ন হবে। তো এটা আমার হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আর্গুমেন্টের সূত্র। তো এই চারটা সূত্র যদি আমরা মুখস্থ করতে পারি এই ফর্ম অনুযায়ী, তাহলে আমাদের আর্গুমেন্ট নির্ণয় করা একদম সুবিধা হয়ে যাবে। তো আমাদের সবাইকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই ফর্মটা, আমার কমপ্লেক্স নাম্বারের ফর্মটা, এই ফর্মটা কি? এই ফর্ম অনুযায়ী আমাদেরকে আর্গুমেন্টের সূত্র ইউজ করতে হবে। আর মডুলাসের সূত্র একটাই, r = √a² + b²। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই পরম মান চিহ্নটা, এটা অবশ্যই ইউজ করতে হবে। তো আমরা যদি একটা অঙ্ক করি, তাহলে আমরা বুঝতে পারবো মোটামুটি মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কে আমার একটা ধারণা চলে আসবে। তো আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি। তো আমরা এই উদাহরণের মাধ্যমে আশা করি মডুলাস এবং আর্গুমেন্ট সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব। তো এখানে আমি একটু সাইড নোট দিয়ে নেই। এখানে আমার a মানে রিয়েল পার্ট হচ্ছে -√3 এবং b পার্টটা হচ্ছে কত? এর সব 1। তো আমরা এটার মডুলাস এবং আর্গুমেন্ট বাইর করব। তো আমরা জানি মডুলাসের সূত্র r = √a² + b²। তো এখান থেকে আমরা জানি এর মান হচ্ছে -√3, এটার হোল স্কোয়ার হবে, প্লাস b মানে হচ্ছে 1² এটা সিম্পলিফাই করলে কি আসে? 3 + 1 4, আলটিমেটলি এটার অ্যান্সার হচ্ছে 2। এটা হচ্ছে আমার এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস। তো এখন যদি আমরা আর্গুমেন্ট বাইর করি, তাহলে কী হবে সেটা দেখি। তো আর্গুমেন্ট লিখি আমি, আর্গুমেন্টের সূত্র আর্গুমেন্ট। তো আমি যেটা বলছিলাম একটু আগে, যে আর্গুমেন্ট বাইর করতে হলে আমাকে দেখতে হবে যে আমার কমপ্লেক্স নাম্বার ফর্মটা কী আছে। ফর্ম অনুযায়ী আমরা আর্গুমেন্টের সূত্র বাইর করব। তো আমার এখানে আমার কমপ্লেক্স নাম্বার ফর্মটা এরকম আছে, -a, এইটা মাইনাস, এটা হচ্ছে a + bi, এই ফর্মে আছে। তো এই ফর্মে থাকলে আমার আর্গুমেন্টের সূত্র কী হয়? আমরা একটু আগে শিখছিলাম যে এইটা আমার আছে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কীভাবে আসছে? যেহেতু এটা -a, তাহলে এটা অবশ্যই
এই ঘরে আসবে, আর প্লাস বির জন্য এটা এই ঘরে, আলটিমেটলি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে যায়। তো এই কোয়াড্রেন্টের জন্য আমার আর্গুমেন্টের সূত্র কী ছিল, এরকম ছিল 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স পরম মান b/a। এখন এটা কীভাবে আসলো এটা আমি হালকা ডিটেলসে একটু আলোচনা করি, পরবর্তী যে তিনটা আছে এটা তোমরা আশা করি নিজেরাই পারবা। তো এইটা আমার আর্গুমেন্ট, যেহেতু এইটা আর্গুমেন্ট আমার এইখান থেকে এতটুকু হবে, এই অ্যাঙ্গেলটুকু, তো এই অ্যাঙ্গেলটুকু আমরা বাইর করবো। এইটা হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটুকু হচ্ছে আমার আর্গুমেন্ট, এটা বাইর করতে হবে। তো এইটা বাইর করতে হলে আমরা যেটা করব, আমরা জানি যে এই যে একটা রেখা সরলরেখা, এইখান থেকে এতটুকু অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা 180 থেকে যদি এই অ্যাঙ্গেলটা বাদ দিতে পারি, ধরলাম এটা থিটা, এই অ্যাঙ্গেলটা বাদ দিতে পারি, 180 থেকে যদি এটুকু বাদ দিই, আমরা কিন্তু আলটিমেটলি এই লাল চিহ্ন মানে আর্গুমেন্টটা পেয়ে যাব। তো আমরা এখানে একটা লম্ব রেখা টেনে নিলাম, এটা অবশ্যই বি হবে, এখান থেকে আসলো, আর এইটা হবে আমার এ এখান থেকে। তো এটা যদি আমি ত্রিভুজের সূত্র ফেলাই ট্যানের, সেটা আসবে আমার tan ইনভার্স b/a, এটা হচ্ছে থিটা, মানে এই থিটার মান। তো আমাদের কাজ হচ্ছে 180 থেকে থিটা বাদ দাও। তো আমরা 180 থেকে এই থিটা বাদ দিলে আলটিমেটলি পাবো হচ্ছে এই আর্গুমেন্ট। এইখান থেকে সূত্রটা চলে আসছে, আর্গুমেন্ট 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা বা হচ্ছে tan ইনভার্স b/a। তখন আমরা এই অঙ্কে ফিরে আসি, অঙ্কে মানটা বসাই দিই, 180 মাইনাস tan ইনভার্স পরম মান দিলাম, এটা অবশ্যই দিতে হবে tan ইনভার্স b/a। এখানে b কত আমার, b হচ্ছে 1 আর a হচ্ছে -√3। তো এটার আনসার আসবে 150 ডিগ্রি। তো আমরা মডুলাস এবং আর্গুমেন্ট রিলেটেড আরেকটা ম্যাথমেটিক্যাল টার্মের সাথে এখন আলোচনা করব। তো এটা মূলত এটা একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু এটাকে একটু ভগ্নাংশ আকারে লেখা হয়েছে। তো এটাকে বলা হচ্ছে যে r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, মূলত এটাকে বলা হয় পোলার ফর্ম। তো প্রশ্ন এরকম থাকতে পারে, যেরকম একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে, বলবে এটাকে এত আকারে প্রকাশ করো অথবা পোলার আকারে প্রকাশ করো। যদি কখনো এরকম লেখা থাকে যে পোলার আকারে প্রকাশ করো, পোলার আকার মানে হচ্ছে এইটাই মূলত হচ্ছে পোলার আকার, দুইটার একটা তেমন থাকতে পারে। তো এটা সবাই মুখস্থ রাখতে হবে। আর এই ধরনের ম্যাথকে মূলত বলা হচ্ছে এরকম কনভার্টেড ম্যাথ, এরকম কমপ্লেক্স টু পোলার, মানে একটা ফর্ম থেকে আমরা একটা ফর্মে কনভার্ট করতেছি। তো আসো আমরা এটার সলিউশন করি, দেখি কি আসে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে ভগ্নাংশের ফর্মটা, এটাকে একটু সিম্পলিফাই করে সহজ একটা ফর্মে নিয়ে আসা। আমরা প্রথমে এটাকে লিখে ফেলি 1 + 2i ডিভাইডেড 1 - 3i, এটাকে সিম্পলিফাই করব আমরা। তো এটাকে সিম্পলিফাই করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এই যে আমার নিচে যে হরটা, এই হরটা দিয়ে আমরা উপরের নিচে উভয় পক্ষে গুণ করে দিব। উপর নিচে যে হরটাই হরের কনজুগেট দিয়ে, মানে এটার বিপরীত যে অংশটা দিয়ে সেটা দিয়ে। তো এটার কনজুগেট হবে কি, যেহেতু এটা 1 + 3i, তো এটার কনজুগেট হবে 1 + 3i। উপরেও আমার 1 + 3i দিয়ে গুণ করতে হবে। তো গুণ করলে যেটা হবে, আমার এটা যে ক্যান্সেল আউট হয়ে যায়, আলটিমেটলি আমার আগের অংশটা থেকে যাচ্ছে। এখন আমরা দুটাকে গুণ করে দিব। এই দুটো গুণ করলে কী হবে, আমরা উপরে গুণ করি, নিচে গুণ করি। উপরে গুণ করলে 1 প্লাস কী আসে আমার 2i + 3i + 6i হোল স্কোয়ার। নিচে আমার a + b ইন্টু a - b এটা আসতেছে, a + b ইন্টু a - b এটা আসতেছে। তো এটা সূত্র আমরা জানি a² - b², a হচ্ছে আমরা 1, a স্কোয়ার দিলাম মাইনাস b স্কোয়ার, b মানে হচ্ছে 3i এটার হোল স্কোয়ার। আর একটু সিম্পলিফাই করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার 1 প্লাস এটা হবে 5i, কারণ 2i আর 3 যোগ করলে 5i হয়। আর এখানে আমরা জানি i² হচ্ছে -1, তো এই -1 এর সাথে +6 গুণ হয়ে যাবে -6। আর এখানে হবে 1 মাইনাস, এখানেও i² মানে হচ্ছে আমরা জানি -1, সেই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, আর 3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 9। তো এটাকে আমরা পাশে লিখি। তো এইখান থেকে আমরা যোগ বিয়োগ করলে পাবো -5 + 5i, নিচে পাবো হচ্ছে 10। তো আমরা এই 10কে দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দেবো। ভাগ করলে যেটা আসবে আমার -12 + ½ i। তো আমরা দেখলাম কিভাবে একটা ভগ্নাংশ, মানে কমপ্লেক্স একটা যদি এরকম ভগ্নাংশ থাকে, সেটাকে সিম্পলিফাই করে সহজ একটা ফর্মেটে নিয়ে আসা যায়। তো এখান থেকে আমরা সহজে দেখতে পাচ্ছি যে আমার এই অংশটা হচ্ছে a, এইটা আমার a, এবং এই অংশটা হচ্ছে bi, মানে মাঝখানে হচ্ছে প্লাস, এরকম চলে আসছে ফর্মেটটা। তো
তো এটাকে আমরা কি করব, যেহেতু এই আকারে প্রকাশ করতে হবে, এখানে আমার লেখা আছে আর, আরটা হচ্ছে আমার কি মডুলাস। তোমার এখান থেকে মডুলাস বাইর করতে হবে, এবং থেটা, এই থেটা মানে হচ্ছে আমাদের আর্গুমেন্ট বাইর করতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে মডুলাস বাইর করা, এরপর কাজ হচ্ছে আর্গুমেন্ট বাইর করা, এরপর আমরা এই সমীকরণে বসাই দিলে আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। তো আসো প্রথমে আমরা মডুলাস বাইর করি। মডুলাসের সূত্র হচ্ছে আর ইকুয়ালস টু √a² প্লাস b²। তো এখান থেকে আমরা জানি -½ লিখলাম, -½ এটার হবে হোল স্কোয়ার, প্লাস বি হচ্ছে আমার +½ তো আমরা যদি এখানে হাফকে স্কোয়ার করি সেক্ষেত্রে আমার আর এর ভ্যালুটা আসবে 1/√2। তো আমরা এখান থেকে মডুলাস পেয়ে গেলাম। আর এখন আমাদের বাইর করতে হবে আমাদের থিটা বাইর করতে হবে। থিটা হচ্ছে আমার আর্গুমেন্ট। তো আর্গুমেন্ট বাইর করতে হলে আমাদেরকে, আমি প্রথম যেটা বলছিলাম তোমাদেরকে প্রথমের দিকে, যে আমাদেরকে কমপ্লেক্স নাম্বার ফর্মের দিকে খেয়াল করতে হবে, এটা অনুযায়ী আমার আর্গুমেন্ট সূত্র বসাইতে হবে। তো আমি যদি এই ফর্মের দিকে খেয়াল করি, এই ফর্মটা আমরা এভাবে লিখতে পারি, যেহেতু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস হবে, এইটা এ, এই যে প্লাস চিহ্ন, আর এখানে হচ্ছে বিআই। আলটিমেটলি আমার এই ফর্মটা হচ্ছে -a + bi। তো এই ফর্মটা আমার কোন কারেন্টে পড়ে? এটা আমার সেকেন্ড কারেন্টে পড়ে। আর সেকেন্ড কারেন্টে পড়লে আমার আর্গুমেন্টের সূত্র হচ্ছে, আমরা জানতাম 180 মাইনাস tan ইনভার্স পরম মান b/a। তো আমরা বসাই দিই মানগুলা, 180 মাইনাস tan ইনভার্স পরম মান b মানে হচ্ছে এখানে আমরা কত জানি, হাফ, ভাগ a মানে হচ্ছে -½ তো এটা ক্যালকুলেশন করলে আসবে 135 ডিগ্রি। তো আমরা এখান থেকে আর্গুমেন্ট পেয়ে গেলাম। এখন আমরা এই আর্গুমেন্টের মান থেটা এবং মডুলাস আর, এটা যদি আমরা এই সমীকরণে বসাই দিই তাহলে আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। তো যেহেতু আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে এই পোলার ফরম্যাটে আমরা কনভার্ট করতেছি, সুতরাং এইটাই কথা এটা লিখতে পারি আমরা। তো এখানে আমরা লিখব 1 + 2i ডিভাইডেড 1 - 3i ইকুয়ালস টু এইটা হবে। তো এখানে আমরা আর এর ভ্যালুটা আমরা জানি, আর এর ভ্যালুটা হচ্ছে 1/√2। এখানে লিখলাম আমরা 1/√2 ব্রেকেট cos থেটার মান কত পাইছি আমরা, 135 ডিগ্রি। এখানে লিখবো 135 ডিগ্রি প্লাস i sin 135 ডিগ্রি। এইটা হচ্ছে আমার অ্যান্সার, বা এটা আমার পোলার ফর্মে বাইর করলাম, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা শিখব এককের ঘনমূল কয়টি এবং কীভাবে বের করতে হয়। একক বলতে আমরা সবাই জানি একক মানে হচ্ছে 1, এটার ঘনমূল মানে এটা হচ্ছে উপরে এটা হবে। আমরা ধরলাম যে এককের ঘনমূল, এটা আমার মান বাইর করতে বলছে, তো আমরা ধরলাম এটা সমান হচ্ছে x। আলটিমেটলি বিষয়টা তাহলে এরকম যে আমার এখন x এর মানটা বাইর করতে হবে, x এর মানটা কত হয়, এককের ঘনমূল করলে কত হয়। তো আমরা এটাকে ধরে নিলাম, ধরি এককের ঘনমূল = x। তো এটা আমরা সিম্পলিফাই করি, ওই এককে আমরা কিউব করি, কিউব করলে কী হবে, 1 = x³ হবে। এখন আমরা যদি 1কে এক পাশে নিয়ে আসি সেক্ষেত্রে কী হবে, আমার x³ - 1 = 0 হবে। এখন এখানে দেখো তোমরা a³ - b³ এর সূত্র পড়ে গেছে। তো a³ - b³ সূত্র হচ্ছে x - 1 × x² + x + 1 = 0। তো এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং x - 1 = 0, অথবা আমরা লিখতে পারি x² + x + 1 = 0। তো এখান থেকে আমরা পাই x = 1, একটা মূল পাইলাম আমরা, এককের একটা মূল পেয়ে গেছি আমরা, x এর ভ্যালু 1। আরেকটা আমরা এখান থেকে পাবো, এখান থেকে x এর মান যদি আমরা বাহির করি, ডিরেক্টলি সূত্রে ফেলাই, তাহলে আমরা এরকম আসবে -1 ± -√3/2। এটা কীভাবে আসছে, আমরা সকল একটা সূত্র জানি দ্বিঘাত সমীকরণের, x = -b √b² - 4ac ডিভাইডেড 2a। এইখান থেকে আমরা ডিরেক্টলি এটা লিখলাম। তো এখানে আমরা x এর দুইটা ভ্যালু পাইছি। কীভাবে পেলাম আমরা, কারণ এখানে প্লাস এবং মাইনাস দুইটা দেওয়া আছে। এটার মানে হচ্ছে x এর ভ্যালু দুইটা, আর এখানে x এর ভ্যালু একটা। আলটিমেটলি আমরা x এর তিনটা ভ্যালু পেলাম। তিনটা ভ্যালু পাই স্বাভাবিক, কারণ যেহেতু এখানে কিউবিক আছে, এখানে কিউব,
কিউব মানে হচ্ছে আমরা এক্সের 3টা ভ্যালুই পাবো। তো এইটা হচ্ছে আমরা এককের ঘনমূল, এককের ঘনমূল আমরা 3টা পেলাম, এইখানে একটা, এইখানে হচ্ছে 2টা। তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এককের ঘনমূলের ভিতরে কয়টা বাস্তব আছে মূল আর কয়টা অবাস্তব মূল। তো যেহেতু আমার x = 1, তো এটাকে আমরা বলতে পারি এককের এই ঘনমূলটা হচ্ছে বাস্তব, এইটা হচ্ছে আমার বাস্তব, এই মূলটা বাস্তব। কিন্তু এই মূলটা, এখানে 2টা মূল আছে, এই 2টা মূল হচ্ছে আমার অবাস্তব। তো অবাস্তব কীভাবে হলো? অবাস্তব কারণ হচ্ছে এই যে আমাদের রুট ওভারের ভিতরে হচ্ছে এই যে মাইনাস দেওয়া ছিল, রুট ওভারের ভিতরে মাইনাস হওয়ার কারণে আমার এই মূলটা হয়ে গেছে অবাস্তব। তো এটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমরা দেখব এককের এই অবাস্তব ঘনমূল আমরা কী কী করতে পারি। তো আসো আমরা ধরে নেই যে এককের 2টা মূল আছে, একটাকে আমরা ওমেগা ধরলাম। তো ওমেগা সমান লেখা যায় -1 প্লাস রুট ওভার -3 ভাগ হচ্ছে 2। আরেকটা মূলকে আমরা ধরবো হচ্ছে ওমেগা স্কোয়ার, সেটার মান হচ্ছে -1 মাইনাস রুট ওভার -3 ভাগ 2। এই 2টা সবাইকে অবশ্যই মনে রাখতে হবে। বার করছিলাম আমরা, এটা হচ্ছে আমার এককের কাল্পনিক ঘনমূল, এককের এই 2টা হচ্ছে আমার এককের কাল্পনিক ঘনমূল। এবং আরেকটা পাইছিলাম আমরা x = 1, সেটা হচ্ছে আমার যেহেতু বাস্তব সংখ্যা সেহেতু এটাকে আমরা নেগলেক্ট করছি, আমরা এই অবাস্তব যে এটা কাল্পনিক ঘনমূল এটা নিয়ে আলোচনা করব। তখন কথা হচ্ছে ভাইয়া আমি তো ইচ্ছা করলে এটাকে ওমেগা স্কোয়ার ধরতে পারতাম, এটাকে শুধু ওমেগা ধরতে পারতাম, আপনি কেন হচ্ছে এটাকে ওমেগা ধরলেন, এটাকে কেন ওমেগা স্কোয়ার ধরলেন? তো এই বিষয়ে আমি একটু এখন আলোচনা করব। একটা প্রমাণও থাকতে পারে এরকম, আমরা এখন প্রমাণ করব যে এককের প্রত্যেকটির কাল্পনিক ঘনমূল একটির অপরটির বর্গের সমান। এটা ঠিক আছে কিনা, তো আমরা চেক করি, দেখি ঠিক আছে কিনা কথাটা। মানে কথাটা মূলত এইখান থেকে আসছে যে এককের প্রত্যেকটির কাল্পনিক ঘনমূল, এই যে ঘনমূল, এইটার বর্গ হচ্ছে অপরটি, তাই না? এটা বর্গ করলে আমরা এটা পাচ্ছি। তো আমরা এটাকে বর্গ করে দেখি যে আমরা এই মানটা পাই কিনা, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে যে ওমেগা এটার লেখা ঠিক আছে নাকি এটা লেখা ঠিক ছিল। তো আমরা ওমেগা লিখি এখানে, যে ওমেগার মান কত আমরা জানি, -1 প্লাস রুট ওভার -3 ভাগ হচ্ছে 2। এটাকে আমরা বর্গ করব, বর্গ করলে কি হবে, এটা আমার ওমেগা স্কোয়ার হবে = এখানে বর্গ হয়ে যাবে, এখানে বর্গ হলে কি হবে, -1 প্লাস রুট ওভার -3, এটাকে আমরা স্কোয়ার করলাম, নিচে স্কোয়ার করলে হবে 4। এটাকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি আসে, এটা a প্লাস b সূত্র পড়ে গেছে। তো এখানে হবে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b হবে রুট ওভার -3 প্লাস হচ্ছে b স্কোয়ার, মানে হচ্ছে -√3 হোল স্কোয়ার ভাগ হচ্ছে 4। তো আমরা পাশে করি, পাশে করলে দেখি কি আসে, -1 কি স্কোয়ার করলে কি হবে, 1ই হবে, 1 লিখলাম। এরপর হচ্ছে এখানে -1 সাথে এই প্লাস গুণ হয়ে যেয়ে মাইনাস হবে, এখানে হবে -2, আর এখানে আছে আমার রুট ওভার -3। এখানে যদি আমি এই রুট আর স্কোয়ার কাটাকাটি যাই তাহলে থাকবে কি -3 আর এই প্লাস গুণ হয়ে যাবে -3, নিচে আসছে 4। তো এই -3 আর 1 এই দুইটা যোগ বিয়োগ করলে কি হবে, -2 হবে, এখানে থাকবে হচ্ছে তাহলে -2 রুট ওভার -3 ভাগ হচ্ছে 4। এইখান থেকে আমি যদি 2 কমন নেই তাহলে কি থাকবে, -1 মাইনাস রুট ওভার -3 ভাগ 2। আলটিমেটলি এটার সময় আমরা লিখতে পারি কি, ওমেগা স্কোয়ার, যেটা আমি আগেই লিখছিলাম। তো এটা হচ্ছে আমাদের প্রমাণ। তো আমরা দেখলাম যে ওমেগাকে বর্গ করলে আমরা ওমেগা স্কোয়ার পাচ্ছি, তার মানে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে আমরা এককের এটা হচ্ছে একটা কাল্পনিক ঘনমূল, এটাকে বর্গ করলে আমরা অন্য একটা কাল্পনিক ঘনমূল পাচ্ছি। তো সবসময় এটা মনে রাখতে হবে যে যেটার মাঝখানে প্লাস আছে সেইটাকে আমরা ওমেগা ধরবো, যেটার মাঝখানে মাইনাস আছে ওটাকে আমরা ওমেগা স্কোয়ার ধরবো। এখন আমরা দেখব এককের কাল্পনিক ঘনমূল দ্বয়ের গুণফল এবং যোগফল করলে কী কী আসে। তো আমরা প্রথমে এটা করব, এককের কাল্পনিক ঘনমূল দ্বয়ের গুণফল করব। আমরা গুণ করে দেখব যে এই দুইটা গুণ করলে কী কী আসে। তো আমরা যেহেতু জানি এককের কাল্পনিক ঘনমূল দুইটা, একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো এই দুইটা গুণ করে দেখি আমরা কী আসে। তো আমরা শুরু করি। ওমেগা সমান আমরা আগে থেকে জানি, সেটা হচ্ছে -1 প্লাস রুট ওভার
-3 ভাগ হচ্ছে 2। এটার সাথে যদি আমি ওমেগা স্কোয়ার মান গুণ করি তাহলে আমরা কী পাবো, দেখি আমরা কী আসে। তো ওমেগা স্কোয়ার মান আমরা জানি সেটা হচ্ছে -1 মাইনাস √-3 ভাগ 2, এই দুটো গুণ করি, গুণ করলে কী আসবে, এইখানে যেটা আসবে সেটা হচ্ছে ওমেগা কিউব। এখানে গুণ করে দেখি কী আসে, এখানে গুণ করলে আমরা উপর নিচে গুণ করতে হবে, 2 আর 2 গুণ হয়ে 4 হয়ে যাবে। আর উপরে হবে আমার, এটা যদি আমার a হয়, এইটা যদি আমার a হয়, এটা যদি b হয়, তাহলে আমার বিষয়টা যাচ্ছে এরকম যে a প্লাস বি ইন্টু এইখানে হবে আমার a মাইনাস বি। তো আমরা জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে a হচ্ছে আমার -1 হোল স্কোয়ার ইন্টু b মানে হচ্ছে √-3 হোল স্কোয়ার ভাগ 4। তো এটাকে সিম্পলিফাই করে আমরা সিম্পলিফাই করলে কী পাবো, -1 হোল স্কোয়ার করলে হয় 1, এখানে থাকলো মাইনাস, আর √আর স্কোয়ার বাদ গেলে থাকবে হচ্ছে -3, এই মাইনাসে প্লাস হয়ে যাবে, নিচে থাকবে হচ্ছে 3, নিচে থাকবে 4। তো এখানে থাকবে 4 ভাগ 4 ইকুয়ালস টু কাটাকাটি করলে কী হবে, এখানে 1 হয়ে যাবে। তো আমরা এখান থেকে কী পাইলাম, যে ওমেগা কিউব ইকুয়ালস টু হচ্ছে 1। তো এখন আমরা দেখবো এই পাশে সাইডে যে এককের কাল্পনিক ঘনমূল, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এই দুইটা যোগ করলে কি হয়, আমরা পাশে করি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই দুটো যোগ করি, যোগ করলে যেটা আসবে ওমেগার মান আমরা জানি সেটা হচ্ছে -1 প্লাস √-3 ভাগ 2 প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে -1 মাইনাস √-3 ভাগ 2, এদের যোগ করি, যোগ করলে দেখি কী আসে, এই পাশে হবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। লসাগু করি, লসাগু হবে 2, উপরে থাকবে -1 প্লাস √-3 -1 মাইনাস √3। তো এটা কাটা যায়, তাহলে উপরে থাকতেছে আমার -2, নিচে থাকতেছে 2, এখানে থাকতেছে আমার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এই দুইটা কাটাকাটিগুলো থাকবে -1। আলটিমেটলি আমরা লিখতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1। এখন 1 টাইপ আসলে কী হয়ে যাবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে আমি দেখতে পেলাম যে এককের কাল্পনিক ঘনমূলগুলোকে গুণ করলে আমরা এটা পাই ওমেগা কিউব ইকুয়াল টু 1, এবং এককের কাল্পনিক ঘনমূলগুলোকে যোগ করলে আমরা এটা পাই 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। কিছুক্ষণ আগে শিখলাম ওমেগা কিউব ইকুয়ালস টু হচ্ছে 1। তো এটা আমরা ইচ্ছা করলে আমরা একটু আগে যেটা শিখছিলাম প্রথমের দিকে আয়ের যে মানগুলো, আয়ের পাওয়ারগুলো, এটা এভাবে করা যায়। তো আমাকে যদি এরকম ওমেগা টু দি পাওয়ার 5 বাইর করতে বলে যে এটার ভ্যালু কত, তখন আমরা কী করবো, তো আমরা যেহেতু জানি ওমেগা কিউব ইকুয়ালস টু 1, তো এটাকে সিম্পলিফাই করতে পারি, কীভাবে করতে পারি, এরকম। তো এটাকে ভাঙালে যেটা হয় ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। তো যেহেতু ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এটা হবে 1 ইন্টু ওমেগা স্কোয়ার, এই দুইটা মাল্টিপ্লাই করলে যেটা হবে ওমেগা স্কোয়ার হবে। তার মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে ওমেগা স্কোয়ারের সমান। তো এটাকে ইচ্ছা করে অন্যভাবে করা যায়, যদি এরকম থাকতো ওমেগা টু দি পাওয়ার সাপোজ 13, তাহলে এটা কী হবে, এটাকে ভাঙাইতে পারি আমরা এইভাবে যে 3 ইন্টু 4 ইন্টু ওমেগা, এভাবে করা যায়। কারণ এই দুইটা গুণ করলে হবে ওমেগা টু দি পাওয়ার 12 ইন্টু ওমেগা, আলটিমেটলি টোটালটা যোগ করলে ওমেগা টু দি পাওয়ার 13 হবে। তো এখান থেকে আমরা জানি ওমেগা টু দি পাওয়ার কিউবের মান হচ্ছে 1 এর পর যাবে 4 ইন্টু হবে ওমেগা। তো এখানে 1 এর পর 4 মান হচ্ছে 1 ইন্টু ওমেগা থাকবে, এই দুইটাকে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি এটা হবে ওমেগা। তো এখন আমরা এককের ঘনমূল ওমেগা রিলেটেড একটা অঙ্ক করবো, আশা করি অঙ্কটা করলে সবাই বুঝতে পারবা। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এককের একটি জটিল ঘনমূল ওমেগা হলে এত ইন্টু এত ইন্টু এত এর মান নির্ণয় করো। তো আমরা সলিউশন করি, এই একটা মান দেওয়া আছে। তো কিছুক্ষণ আগে আমরা তোমাদেরকে প্রমাণ দেখাইছিলাম, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0, একটা প্রমাণ দেখাইছিলাম যে এককের ঘনমূলগুলো যোগ করলে কী হয়। তো আমরা এটাকে কাজে লাগাবো এখানে। তো আসো আমরা এটা সলিউশন করে দেখি কী হয়। তো আমরা এই প্রত্যেকটা টার্মকে হচ্ছে এইটার সাথে তুলনা করবো বা এইটার মতো বানানোর ট্রাই করব। তো এইটার মতো বানাতে গেলে আমার এই জিনিসটা কী করা লাগতেছে, দেখো এখানে আমার 1 আছে,
এখানে 1 আছে, এখানে ওমেগা আছে প্লাস, এখানে প্লাস ওমেগা, তো আমি এই দুটো লিখলাম এখান থেকে। এখন দেখো এখানে ছিল প্লাস ওমেগা স্কোয়ার, কিন্তু এখানে কিন্তু প্লাস ওমেগা স্কোয়ার নাই, এখানে আছে মাইনাস ওমেগা স্কোয়ার। তো আমরা বাইরে থেকে একটা ওমেগা স্কোয়ার নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? এটার সাথে মিলানোর জন্য। এখন যেহেতু বাইরে থেকে একটা ওমেগা স্কোয়ার নিয়ে আসছি আর আমার এখানে আসছে প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে অবশ্যই আমাকে দুইটা ওমেগা স্কোয়ার মাইনাস করতে হবে। তাহলে দেখো দুইটা ওমেগা স্কোয়ার থেকে যদি একটা ওমেগা স্কোয়ার বাদ দিই তাহলে কিন্তু আলটিমেটলি মাইনাস ওমেগা স্কোয়ার থাকবে। তার মানে হচ্ছে এইটা আর এটা আমার ঠিক থাকলো। পরবর্তীগুলো টার্মগুলো সেম করতে হবে, এটার সাথে মিল রাখতে হবে। তো এখানে আমার -1 আছে, কিন্তু এখানে আমার রাখতে হবে +1, এটার সাথে মিল রাখতে হলে তো আমরা একটা +1 লিখলাম। তারপর এখান থেকে যে প্লাস ওমেগা লিখলাম, এইখান থেকে হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার লিখলাম। তো যেহেতু আমার -1 ছিল কিন্তু আমি একটা +1 বাড়তে নিয়েছি, এই জন্য আমার এখানে -2 হবে। তো আলটিমেটলি এখন যোগ বিয়োগ করলে আমার এই ফর্ম আর এই ফর্ম কিন্তু মিলে গেছে, তাই না? পরবর্তীতে সেম হবে, 1 আগে থেকে ছিল, এইখানে আমি একটা বাইরের থেকে ওমেগা নিয়ে আসলাম, এখানে ছিল প্লাস ওমেগা, তারপরে এইখান থেকে নিলাম ওমেগা স্কোয়ার, এখানে করতে হবে -2 ওমেগা বাইরে থেকে, তাহলে এটার সাথে মিলে গেল। এখন আমরা লিখব, আমরা জানি এতটুকু সমান হচ্ছে 0, এতটুকু সমান হচ্ছে 0, এতটুকু সমান হচ্ছে 0। এইখান থেকে আগে যে প্রমাণটা করছি সেখান থেকে জানলাম এটা। তো এতটুকু 0 হলে এখানে থাকবে কি? শুধু থাকবে -2 ওমেগা স্কোয়ার, এটার সাথে গুণ হবে, এখানে থাকবে শুধু -2, এখানে থাকবে হচ্ছে -2 ওমেগা। এখন সবগুলো মাল্টিপ্লাই করলে কী হবে? মাইনাস মাইনাস মাইনাস, তিনটা মাইনাস গুণ হয়ে একটা মাইনাস হয়ে যাবে, আর এখানে 2 2 2, তিনটাকে 2 গুণ হয়ে 8 হয়ে যাবে। আর এখানে ওমেগা স্কোয়ার একটা আছে আর এখানে একটা, দুইটা মিলে কয়টা হবে? ওমেগা টু দি পাওয়ার 3 হয়ে যাবে। তা আমরা যেহেতু জানি ওমেগা কিউব ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে -8 × 1 ইকুয়ালস টু হবে -8। এইটা হচ্ছে আমার অ্যান্সার।